নমস্কার। গোটা দেশের ফলাফল এখনো পরিষ্কার নয়, আপনার কাছেও পরিষ্কার নয়। নিঃসন্দেহে এই রাজ্যের ফলাফল আপনার কাছে পরিষ্কার। আজ সকাল 8টা আগে পর্যন্ত আপনিও নিশ্চিতভাবে জানেন যে এক্সিট পোল সেখানে একেবারে সত্যি সত্যি মিলে যাবে। আপনি বিশ্বাস করেছেন, যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের বাহক হিসাবে কাজ করেন, তখন আপনার কাছে মনে হয়েছে যে না, এটাই রাইট। কিন্তু এই সময়ের মধ্যে ঠিক এখন আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন আপনিই বলছেন এক্সিট পোল তো মিলল না। সেদিক থেকে আমরা বলছি জুমলার নাম এক্সিট পোল। আপনি মতামত দেবেন, এই অনুষ্ঠানে সরাসরি কথা বলবেন। এক্সিট পোল এমন এক মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে যাতে মনে হয় যেন যারা ভোট দিয়েছেন, ভোটদাতারা, তারা সেখানে গুরুত্বহীন তারাই যারা এক্সিট পোল তৈরি করেন। এই সময়ের মধ্যে গোটা দেশে তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্ব, বলতে পারেন একেবারে প্রথম সারি নেতা থেকে তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি নেতা পর্যন্ত সবাইকে এক্সিট পোল মিথ্যুক বানিয়ে দিল। গোটা দেশ যেভাবে তাকিয়েছিল, ফলাফল যেন তারই জানান দিচ্ছে যে না, এ দেশের মানুষ, এ দেশের নাগরিকরা, এ দেশের ভোটাররা সঠিক রায় দেন, এক্সিট পোল নয়। সেদিক থেকে এই সময়ের মধ্যে গোটা দেশ যে ফলাফল নিয়ে জানার আগ্রহে আছেন, সেদিক থেকে ভারতের নির্বাচন কমিশন রাতভর কি তথ্য দেবে সেটা নিঃসন্দেহে তাদের ওয়েবসাইটে রয়েছে। আপনাদের মতন করে যারা সামাজিক মাধ্যম সেখানে দেখেন, নিয়মিত দেখেন, তারাও সেখানে বিষয়গুলো একেবারে তথ্যভিত্তিক দেখতে পারেন। তার পাশাপাশি আমরা আমাদের মতন করে কয়েকটি বিষয় যেমন তুলে ধরার চেষ্টা করছি, ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে মোদি ঝড় বয়েছে, সেটা একেবারে প্রত্যেকে স্বীকার করবেন। ফলাফল নিয়ে কার কি মতামত, ফলাফলের নিরিখে কে কীভাবে মতামত দেবেন সেটা তাদের বিষয়। তাদের যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তারা তাদের মতন করে ব্যাখ্যা দেবেন। কিন্তু সত্যি অর্থে মোদি ঝড় বইছে রাজ্যে, কারণ যে তথ্য এই সময়ের মধ্যে রাজ্যের নির্বাচন দপ্তর কমিশন যে তথ্য দিয়েছে, দুটো আসনে লোকসভার ভাজপার প্রার্থীরা যে ভোটে জিতেছেন, বিগত দিনের যে ভোট রেকর্ড ছিল তা ছাপিয়ে গেছে। এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দীপক মজুমদার ভাজপার প্রার্থী জয়ী হয়েছেন এবং তিনিও যে ভোটে জয়ী হয়েছেন, অন্তত এই বিধানসভাটি প্রয়াত সুরজিৎ দত্তের গড় বলে কথা। কেউ কেউ বলতেন, বা রাজ্য রাজনীতিতে কথিত আছে, রামনগর মানে সেখানে সুরজিৎ দত্তের গড়, রামনগর মানে সুরজিৎ দত্তের সমর্থক বিষয়। সেদিক থেকে তিনি প্রয়াত হয়েছেন, তার প্রয়াণে এই আসনে উপনির্বাচন হলো। এবং উপনির্বাচনের ক্ষেত্রে রাজ্যের প্রেক্ষাপটে আমি যদি বলি, 2000 সাল থেকে যদি বলি, রাজ্যের প্রেক্ষাপটে দুইবার দুটো উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যেটা শাসকের বিপক্ষে গেছে। এক টাউন বর্দোয়ালি, 2 6 আগরতলা। আর তার বাদ দিলে বাকি যে বিধানসভাগুলোর কয়েক দশক বলতে পারেন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে শাসকের পক্ষেই ছিল। এখন অনেকে বলতে পারেন যে সেটা আবার নতুন করে ব্যাখ্যার কি আছে। ব্যাখ্যা এই জায়গায় আছে যে রামনগরের যে ভোট মার্জিন তাও বিগত দিনের রেকর্ডকে ছাপিয়ে গেছে, যদিও উপনির্বাচন এবারই সেখানে অনুষ্ঠিত হল এবং দীর্ঘদিন ধরে সেখানে হাত চিহ্নে হোক, পদ্ম চিহ্নে হোক, সুরজিৎ দত্ত রেকর্ড করেছেন। তবে লাস্ট কয়েক বছরের ফলাফলে তিনি জোর ধাক্কা খেয়েছেন। 2013 সালে তিনি পরাজিত হয়েছেন সামান্য ভোটের ব্যবধানে, এবং এই পরাজয়কে তিনি মানেননি। জয়ী হিসাবে তার দাবি ছিল, তারপর যে ব্যাখ্যা ছিল সেটা প্রত্যেকের জানে। এই সময় আর বলার অপেক্ষা রাখে না এই আয়োজন থেকে। এমন কয়েকটি বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এই সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। তার পাশাপাশি তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, বা ভাষণ এখনও চলছে দিল্লিতে, কেন্দ্রীয় কার্যালয়ে বলতে পারেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে। এবং এই সময়ের মধ্যে গোটা দেশের সাথে বেশ কয়েকটি রাজ্যের ফলাফলকে বিজেপি বিচার বিশ্লেষণ করছেন। রাজ্যের ফলাফলকে যে মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, সেদিক থেকে আনন্দ উল্লাসের দৃশ্য আমরা শহরের বেশ কয়েকটি জায়গার সেখানে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। এবং ফলাফল ঘোষণার সময় থেকে বলা যায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত সেখানে ঘটনা ঘটেছে, যার জন্য বিরোধীরা সেখানে শাসককে দায়ী করছে, শাসক সেখানে ষড়যন্ত্রের খোঁজ পেয়েছে। নমস্কার, কি বলছেন? কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। জুমলার নাম বলছেন, 1 তারিখ বিকাল থেকে যে দেখাচ্ছিল কয়েকটা মিডিয়া, সেদিনও আপনারা প্রোগ্রাম করেছেন। আমি বলছিলাম যে বাণিজ্যিক অল্প সময়ে অধিক আয়ের জন্য, টিআরপি বাড়ানোর জন্য, বৃদ্ধির জন্য একটা প্রি প্ল্যান ছিল, স্ক্রিপ্ট রাইটারের মতো। তারপর 2-3 দিনের মধ্যে অনেক কোটি টাকা রুজি হয়েছে অনেক মিডিয়া, সব মিডিয়া নয়, এটা যে কোনো একটা স্তরের মিডিয়া যারা নিরপেক্ষতা বজায় রাখে না।
আজকে তো দেখলেন ফলাফল। আমি সেদিনও বলেছিলাম যে 4 তারিখে আবার কথা হবে আপনাদের সঙ্গে। এটা জুমলা বলতে, জুমলা যারা বুঝে তারা সঠিক ঠিকই বুঝে, এইসবে পাত্র দেয় না, গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তো কথাটা একদম সঠিক প্রমাণিত হলো। আর রাজ্যের বিষয় দেখুন, আমাদের রাজ্যে 2টা সিট জয়লাভ হয়েছে। বিরোধীদের অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু আমার সেটা তো আর আগরতলা বা ত্রিপুরা রাজ্য পরিবর্তনের ভোট নয়। যদি 2টা সিট করা যেত হতো, তবুও কিন্তু 4 বছর আরো রয়েছে শাসক বিজেপির আইপিএফটির, কি বলবো, ওই ত্রিপুরা মাতা জোটের সরকার। কিন্তু ঘটনা হলো যে ওই যে স্লোগান ছিল একটা, বেলকি সারা দেশের মধ্যে 400 বার কি পার, এরকম যে একটা স্লোগান ছিল, এটা তো একদম মানে কি বলবো, মানে তার কাছেও যায়নি। তো তারপর ওই মানে মিডিয়ার মাধ্যমে এক্সিট পোল দিয়ে দিল সাধারণ জনগণকে, এটা কি বলবো দৃষ্টি ঘোরানোর জন্য। আজকেও দেখলাম, আমি সেদিনে বলেছিলাম যে আড্ডা ডিলার এবং মোটামুটি 200 এককভাবে কেউই মানে অতিক্রম করতে পারবে না, এটাই বাস্তবায়িত হলো। কিন্তু এখন কথা হলো দেখুন, 2014-2019 সাল, তখন মানে এনডিএ জোট থাকলেও শাসক বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল। তখন কিন্তু দেখুন যে মানে কি বলবো, যে ছোট শরিক যারা ছিলেন, ওনাদের সাধারণ একটা দপ্তর বা প্রতিমন্ত্রী বা কোনো চেয়ারম্যান, এগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কারণ জানতো বিজেপি সরকার বা বিজেপি দল যে যদি জোট সঙ্গীরা যদি নাও থাকে, সরকার পড়বে না, সরকার ভেঙে দেবে। 19-এ তো আরো মানে 303-এর মতন গিয়েছিল। কিন্তু এবার দেখুন, এবার যদি সরকার গঠন হয়, তাহলে কিন্তু একদম দুর্বল হয়ে যায়, এটা নিশ্চিত। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, উনার কথায় মানে সবাই যে শুনবে তেমন সম্ভাবনা একদম 100% নেই। যদি উনি প্রধানমন্ত্রী হন, তবুও উনাকে অন্যের কথায়, যারা মানে শরিক দল, উনাদের কথাই চলতে হবে, এককভাবে কিছুই করতে পারবেন না। ভোটের নিরিখ দেখছেন, বানারস থেকে দাঁড়িয়েছিলেন, গত 2019-এ কতটুকু ভোট পেয়েছিলেন। ভোটের নিরিখে দেখলাম অমিত শাহ ওই কি বলবো গুজরাট থেকে, গান্ধীনগর থেকে কয়েক লক্ষ ভোটে, বিপুল ভোটে, আমাদের মাননীয় মতো প্রধানমন্ত্রী থেকে কয়েক গুণ অধিক ভোটে জয়লাভ করেছে। যদি এনডিএ সরকার জয়লাভ করে, মানে সরকার গঠন করে, আমি বলবো অমিত শাহ যেন প্রধানমন্ত্রী হন ভোটের নিরিখে। কারণ বানারস কিন্তু ওনাকে 19-এর তুলনায় মানে অনেকটা কি বলবো সমর্থন দিচ্ছে না। আর ইন্ডিয়া জোট যদি সরকার গঠন করে, নির্ভর করবে, ইন্ডিয়া হোক আর এনডিএ হোক, নির্ভর করবে কিন্তু এই কি বলবো নীতিশ কুমার, তারপর ওই ডিএমকে প্রধান চন্দ্রবাবু, তারপর মনে করুন মমতা ব্যানার্জি, এরা আগে জুটে যায়। আমরা এই সময়ের মধ্যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কয়েকটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। কে সরকার গড়তে চলেছে, কে সরকারে বসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন কিনা, সেই বিষয়ে সময়ের বিষয়। আগামীকাল পরিষ্কার হবে, কেউ বলবেন যে পরশু সেখানে পরিষ্কার হবে, তা নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে। নমস্কার, কে বলছেন? আমি জয়রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। রাজ্যে বিজেপি জয়কার, সারা ভারতবর্ষের বিসর্জনের কাল। আমরা দেখলাম বিভিন্ন মিডিয়ারা যেখান যে মোদীকে এবং বিজেপিকে প্রোটেকশন দিছিল, সেটা আমার মনে হয় কিছু অর্থের বিনিময়ে দিছিল সারা মিডিয়াকে। কিছু কিছু মিডিয়া বাদ দিলে পরে সমস্ত মিডিয়ারা শুধু শুধু বিজেপি কাছাকাছি নিয়ে দেখাইছে। কিন্তু আমরা ভারতবাসীরা এখন এই মিডিয়ার একজেক্টগুলোর প্রতি মানুষের প্রশ্ন দাঁড়াইল। আর এই নির্বাচনে ভারতবাসীরা অন্তত একটা স্বস্তির নিঃশ্বাস দিল, বিজেপির সিটের সংখ্যাটা কমাইয়া। না হইলে এই ভারতবর্ষের যে সমস্ত বিরোধী নেতারা আছেন সবাই তিহার জেলেই রাখা হইলে যদি আবার 300 সিট নিয়ে বিজেপি এখন ক্ষমতায় আসবে। যাও, এখন তো যদিও এনডিএ মন্ত্রিসভা করতে গেলেও কিন্তু বিরোধী যে সমর্থন দিয়ে বিরোধীরা হাতে নিয়ে করতে কয়েকটা দলকে নিয়ে, আর নইলে তারাও করতে পারতো না। এতদিন কিন্তু তাদের একক সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা অনেক কিছু করছিল এবং জনবিরোধী সমস্ত নীতি তারা এই পালন করছিল। আপনারা দেখছেন উত্তরপ্রদেশের এই অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস করে যে রাম মন্দির করলো, সেই সিটও বিজেপি হারলো। কারণ মানুষ বুঝছে
যে আসলে মসজিদ মন্দিরে মানুষের ক্ষুধার নিবারণ হইতো না, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন আছে। এখানে প্রমাণিত হইল যে না, হিন্দুত্ববাদীরা ভারতবর্ষে রাজনীতি করা বেশি দিন করা যায় না, সামরিক কিছুদিন করা যায়। এটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সত্যের জয় হবে একদিন, কিন্তু কোনটা কিন্তু করবেন না। আজকে ভোট লুট করা হয়েছে, ইভিএম এ লুট করা হয়েছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে, তারপর বিজেপি রেজাল্ট এটি আসলো। কিন্তু যদি ব্যালটে ভোট হতো তাহলে 100 সিটও পেত না বিজেপি। কিন্তু সত্যের একদিন জয় হবেই হবে, আর বেশি দিন নাই। আমাদের ত্রিপুরা রাজ্যে নেশাগুড়, ট্যাবলেট গুড় এসবও বিদায় হবে একদিন, অল্প দিন, আর বেশি দিন নয়। দেখুন না, নিজেরা পিটাপিটি করে মাথা পেটিয়েছে। এতদিন বিরোধীদেরকে মাথা পাঠিয়ে হসপিটালে ভর্তি করেছিল, এখন নিজেরা মাথা পাঠাচ্ছে। আজকে কতগুলি নিউজ চ্যানেলে দেখলাম। কিন্তু দাদা, আর বেশি দিন নয়, এখন সত্যের জয় হবে, মানুষ জবাব দিবে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছিলাম জয়দীপ। হ্যাঁ, বলুন। বলছিলাম জুমলার নাম এক্সিট পোল, একদম বাস্তবসম্মত 100% খাঁটি একটা টপিক নিয়ে কথা বলছেন। দুদিন আগে ভোট পরবর্তী, লোকসভা ভোট পরবর্তী যে এক্সিট পোলটা হয়ে গেল, সেখানে বিশেষ করে হিন্দি ভাষী চ্যানেলগুলি রয়েছে, মানে হিন্দি চ্যানেল যেগুলি রয়েছে, আমি নাম বলছি না, সেগুলির মধ্যে প্রত্যেকটা চ্যানেলে এবং প্রত্যেকটা 100-র মধ্যে 100 চ্যানেলে দেখানো হয়েছিল কি বিজেপি সরকার, মানে বিজেপি দলটা 375+ সিট নিয়ে আসছে। কোনো চ্যানেল তো অতি উৎসাহী 400+ গিয়েছিল, 400+। তো যাই হোক, প্রত্যেকটা চ্যানেলে, এবং ইভেন একটা চ্যানেলও দেখায়নি যে 200+ সিট পাবে ইন্ডিয়া, মানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তো দেখে অনেকেরই মন খারাপ লাগলো। তো ওনারা কি কারণে দেখিয়েছিলেন এটা তো আজকে উপলব্ধি হলো। যখন আমি এখনো নাম বলছি না, যখন হিন্দি চ্যানেলগুলো দেখছিলাম, মানে যখন গণনা হচ্ছিল 10টা, 11টা, 8টা থেকে, তখন দেখছিলাম যখন পোস্টাল ব্যালট গিনতি হচ্ছিল, তখন দেখলাম যে বিজেপি অনেক এগিয়ে ছিল। কিন্তু মানে 50-এর পর থেকে বিজেপি একলাফে দেশে চলে গেল। যখন বিজেপি যখন মানে এনডিএ যখন মানে বেড়ে যায়, তখন অ্যাঙ্করের যে বয়সটা কি বলবো, ডেসিবল মানে কয়েক গুণ বেড়ে যায়, মানে মোদি আসছে এরকম ভাবে বলে। আর যখন কংগ্রেস দলটা মানে ইন্ডিয়া দল সিটটা বেড়েছে, তখন ওনাদের বয়সটা একদম কম, যে ইন্ডিয়া তো বলে পেয়েছে। ওখান থেকে বোঝা যায় যে কতটুকু মানে কি বলবো, গদি মিডিয়া কতখানি নিচে নামতে পারে হিন্দি চ্যানেলগুলির মিডিয়া। আমাদের যে দিল্লিতে যে মিডিয়া রয়েছে, টিভি চ্যানেলের মধ্যে আসছে, মিডিয়াগুলি কতটুকু নিচে নেমে যেতে পারে। আজকের মানে এক্সকুল বাদ দিন, আজকের যে ফলটা দেখলাম, ফলটার মধ্যে দেখা যায় যেমন ইন্ডিয়া জোট যখন বেড়ে যায় সংখ্যা, তখন ওনাদের বয়স কমে যায়। আর যখন এনডিএ জোট যখন সংখ্যা বেড়ে যায়, এনডিএ জোটের সিট যখন বেড়ে যায়, তখন ওনাদের বয়স কয়েক গুণ বেড়ে যায়। কয়েকজন ফিমেল অ্যাঙ্কার তো রয়েছে, ওনারা তো ওনাদের নিজেদেরকে, ওনাদের সাংবাদিকতা সত্তাকে বিসর্জন দিয়ে ওনারা নিজেদেরকে সমর্পিত করে যে বিজেপির মোদির পায়ের নিচে, এরকম ভাবে দেখতে মনে হয়। পরিশেষে বলবো, একটু আগে দেখছিলাম যে নরেন্দ্র মোদী মহোদয় বিজেপি সদর দপ্তরে এসেছেন, উনি আমার ভাষণ করছেন সবার সামনে। ওখানে অমিত শাহ মহোদয় রয়েছেন, আমাদের গৃহমন্ত্রী প্রেসিডেন্ট মানে রয়েছেন, জেপি নাড্ডা রয়েছেন। সেখানে দাদা অনেক ভালো লাগলো দেখে, উনার মুখে কয়েকটা বাণী শুনতে পেলাম, কয়েকটা ওয়ার্ড শুনতে পেলাম, যে ওয়ার্ডগুলি গত 5 বছরে উনার মুখের থেকে শুনতে পাইনি। যেমন সংবিধান, উনি বলছেন সংবিধান বাঁচানোর মানে এক্সেট্রা বলছেন। একটা বলছেন এনডিএ জোটটা উনার মুখের মধ্যে গত 5 বছরে কেউ শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি, আমার মনে হয় কেউ শুনতে পায়নি। উনি মুখের মধ্যে একটাই মোদি গ্যারেন্টি, মোদি জামানা, বিজেপি সরকার, আপকি বার বিজেপি সরকার, এনডিএ। এখন খেলার নাম বাবাজি, এখন মুখের মধ্যে এনডিএ আসছে। লাস্ট একটা পয়েন্ট দেখলাম আমি, কি বলছে, যেখানেই যে রাজ্যের মধ্যেই যে সরকার থাকুক না কেন, ওই সরকারকে নিয়ে আমরা চলবো। আরে বাবা মহাশয়, আমাদের প্রধানমন্ত্রী, আমি ওনাকে রেসপেক্ট দিয়ে বলছি, উনার হেমন্ত সোরেনকে জেলে পুরে দিয়েছেন, মমতা ব্যানার্জির পেছনে কি দিয়েছেন আপনি নিজেই বলতে পারেন না, ওনাদের টাকা আটকে রেখেছেন,
এখানে অরবিন্দ কেজরিওয়ালকে কোনো জেল খাটাচ্ছেন, আপনার মুখে কি শোভা পায় যে রাজ্যেই যে সরকার রয়েছে ওনাদেরকে নিয়ে আমি চলবো, এই করব সেই করব, এই যে তিনটা পয়েন্ট, যে রাজ্যে যে সরকার রয়েছে ওনাদেরকে নিয়ে চলবো 2 নাম্বার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস, বিমার্মির সভাপতি আমি বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এই যে ওই দিন কিন্তু আমি বলছিলাম যে মিডিয়ারে এবং বিজেপি পার্টি এরা সংঘবদ্ধভাবে প্রচার টানছিল, 400-র কাছাকাছি তো এরা সিট দেখেছিল। এই যে জুমলাবাজরা, এই আজকে প্রমাণ হয়ে গেল 241 বুথে সম্ভবত বিজেপি একলা পাইছে, সবকিছু মিলে 292 এখন দেখতেছি। তবে জানেন তো, একটা দোষ ছিল এনডিএ কোন জায়গাতে ভুল করছে, এদেরও কিন্তু মন মানসিকতা ভালো না। আমি আজকে বলছি, আপনি দেখছেন সমীক্ষা পাইবেন, আজকে যদি এরা মায়াবতীরে আর আজাদ সমাজ পার্টিরে ইন্ডিয়ার লোকের নিত, আজকে সুস্থ খাপ হয়ে দেখলো বলে বিজেপি কোন রকমই সরকার করতে পারলো না। বিজেপির সাপোর্ট দিচ্ছে এই মায়াবতী আর এই আজাদ সমাজ পার্টি কিন্তু একটা সিট পাইছে, যেটা আমি বিমানে যেটা করি দাদা, আমরা এখন একলাই 100 আমরা লোকসভাতে। এই কথাটা আপনারা আজকে আমি বললাম আপনার মাধ্যমে, কেন অনেকে আছে ফোন লাইতে, তারা জানতে পারলো। আমার একটা চন্দ্রশেখর আজাদ রাবণ বলে, চন্দ্রশেখর রাবণ ভাইয়া, উনি ফাঁস করছে আজাদ সমাজ পার্টি থেকে। তো আজকে যদি ইন্ডিয়া তাদের সাথে সম্পর্ক করতো, জোট করতো, তাহলে আজকে বিজেপি গুহারা হাঁটতো ভারতবর্ষে। আপনি দেখছেন সমীক্ষা পাইবেন হয়তো। এই তাদেরও মন মানসিকতা ভালো না। এই কারণে তারা ভয় পাইছে মায়াবতীর, চন্দ্রশেখর আজাদের ভয় পাইছে, তারা নিয়ে আবার প্রাইম মিনিস্টারের লেগে দাবি জানায়। এবং আজাদ সমাজ পার্টি এই কথা পর্যন্ত বিভিন্ন মহারাষ্ট্রের এবং উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে বলছিল যে যাই হোক ইন্ডিয়া আমার সমর্থন করছে না, কিন্তু আমি ইন্ডিয়ার সমর্থন করি। তারপরও এই পর্যাপ্ত পরিমাণ শিডিউল কাস্টের ভোট, এসসি ভোট, মুসলিম ভোট ইন্ডিয়া পাইছে। এদের অনুরোধে আজকে বিজেপির আনার পেছনে এই এনডিএ হলো দায়ী। তাদের এই কুচিন্তা ভাবনা ও মানসিকতার কারণে আজকে বিজেপি আবার সরকার করতে পারছে। এই কথাটা আপনাকে বলছি। দেখুন, আজকে না হয় আমরা মাইক দিয়ে আমরা প্রচারটা করবো, এই এনডিএ যে এই কাজটা করলো আমরা আনবো প্রচারে। তাদের কারণে আজকে এই বিজেপি সরকার করতে পারে। আমরা আশাবাদী ছিলাম যে এই বিএসপির সাথে আজাদ সমাজ পার্টির সাথে সম্পর্ক করবো। আপনি নিশ্চয়ই জানেন প্রতিটা স্টেটে এদের কিন্তু প্রভাব আছে। আজাদ সমাজ পার্টির বিমানি আজাদ সমাজ পার্টি তারাও কিন্তু পার্ট তারপরে তো বুঝতে অন্তত পাইছে ইন্ডিয়ার এরা। এইখানেই সবচেয়ে বড় ভুল। এইখানেই যেখানে অনজাতিবাদী ভারতবর্ষে সমস্ত দলগুলি করে, এনডিএ জাতিবাদী মানসিকতা নিয়ে তারা পার্টি করে। তো জাতিবাদী পার্টি দ্বারা আমরা দূর করুন এই মানসিকতা। আমরা আগামী দিন সব মানুষ নিয়ে আমরা চিন্তা ভাবনা করুন ত্রিপুরা রাজ্যে কিভাবে আমরা প্রচার দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারি। দাদা, আপনার মাধ্যমে অনেক লোক শুনলো আজকে। তো আপনাকে আমার বিমার্মির তরফ থেকে, আপনার চ্যানেলকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, টিভির সাউন্ড বন্ধ করুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আজকে যে দিলেন জুমলাবাজির নাম এক্সিট পোল, খুব সুন্দর একটা ইয়ে দিয়েছেন। কারণ পূর্ব ত্রিপুরা আসনে যে মহিলা জিতেছে ওনাকে জুমলাবাজি করে জিতিয়েছে। কারণ কি জানেন, ত্রিপুরার যারা ক্যান্ডিডেট হন
প্রতিটা বছর জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন, প্রতিটা বাড়ির খবর রাখেন, তারপরও একটা দল আরেকটা দলের সঙ্গে জিততে গেলে অনেক হিমশিম খায়। কিন্তু ওই মহিলা ঝাড়খণ্ডের থেকে এসে এখানে কোনো প্রচার নেই, কোনো কিচ্ছু নেই। উনি হঠাৎ তেলিয়ামুড়া কফিটেরিয়াতে ভর্তি হলেন, আবার চলে আসেন আগরতলাতে, উনি বিপুল ভোটে জয়ী হয়ে গেলেন। এই তো এক্সিট পোল। কি করে জিতলো উনি? আমি ত্রিপুরার মানুষ যারা নাগরিক আছে সবার কাছে আমি অনুরোধ করছি, কি করে জিতলো উনি? আমরা প্রশ্ন করেন, কত ভোট তারা রিগিং করেছে, কত জুমলাবাজি করেছে। ওই মহিলা কিছুতেই জিততে পারে না। মহিলা এই ত্রিপুরাতে জিতে আনার কোনো ক্ষমতাই নেই, কিন্তু সব রিগিং এর মাধ্যমে ওই মহিলা জিতেছে। তারপরে আপকি বার 400 পার, उत्तर प्रदेश में बहुत हार, মানে ত্রিপুরার তো যেটা হবে দাদা, বেকারদের কপালে চিন্তার ভাঁজ। আর নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, জুমলার নাম এক্সিট পোল, এটাই ঠিক আছে। কারণ এখানে এই তাদেরও কিন্তু একটা ব্যবসা আছে, বুঝ ভবিষ্যৎ আছে, তাদের চলতে হবে, থাকতে হবে। এটা এই হিসাবে হয়েছে। আমাকে 400 পার করতে হবে, 400 কাছাকাছি নিতে হবে, এই যে হিসাব। আর বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাতে আমার ব্যক্তিগতভাবে কোনো দুঃখ নেই, কারণ জনসাধারণ ভোট দিয়েছে। এইবার কিভাবে দিয়েছে? রিগিং করলেও তো দিয়েছে, রিগিং করেছে। আমরা ত্রিপুরাতে এই প্রথম রিগিং দেখি নাই, আরো আগেও দেখেছি, আরো বেশি রিগিংও দেখেছি, সন্তোষ দেবের রিগিং। কিন্তু প্রশ্ন হলো এটা না, প্রশ্ন হলো বেকার থেকে শুরু করে ভারতবর্ষের যে দুরবস্থা আসছে, এটার জন্যই চিন্তা, আর কিচ্ছু না দাদা। এটাই আমার বক্তব্য। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? দাদা, আমি খয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। জুমলাবাজি মানে ত্রিপুরার বেকারের কপালে চিন্তার ভাগ। বেকার মরেছে, বেকার ভাইদের কোনো কিছু হবে না। যা একটা দুটা চিটা ফাটা হবে তার নেতৃত্বের মধ্যে হবে। ওরা খালি ইন্টারভিউ নেবে। আপনি টিভি সাউন্ড বন্ধ করুন, এরপরে কথা বলুন। আমার আওয়াজটা শোনা যাচ্ছে না? আমি ঠিক আছে বন্ধ করছি দাদা। আমি মানুষের কাছে বলবো, ওরা তো কালকে তো রাজীব বাবু বলেছিলেন ত্রিপুরা শান্তিপূর্ণ হবে, কোনো কিছু হবে না। দেখতে পারলাম নিজের দলে মাথা ফাটাফাটি, দোকান ভাঙ্গা ভাঙ্গি, তারপরে ত্রিপুরা এই চরিলামে সিপিএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগ। কিন্তু রাজীব বাবুর কথাটা তো রাখতে পারলেন না। আমরা তো বিশ্বাস করছিলাম যে রাজীব বাবু ওনার কার্যকর্তাদের যেভাবে বলেছিলেন যাতে কোনো কিছু না হয়। হ্যাঁ, এখন তো মানে অগ্নিসংযোগ হয়েছে, এটা আপনারা দেখতে পাবেন, মিডিয়ার মাধ্যমে দেখছেন, আমরাও দেখছি। তো অপেক্ষা করুন, বেশি দিন নাই। যারাই উল্লাস করতে করবে করবে, কিন্তু জনগণ সজাগ হচ্ছে তার জবাব দেওয়ার জন্য। এটা উত্তরপ্রদেশ দিয়ে আপনি চিন্তা করুন না, আপকি বার 4 बार उत्तर प्रदेश का बड़ी हार।
নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো স্যার, করছি না। হ্যাঁ বলুন। যদিও সরকার কখন চলবে কোনো গ্যারান্টি নেই, কারণ সবার তো দাবি আছে নিয়ে। দাবিগুলো যদি পূরণ না হয় তারা তো এমনিতে এমনি ভেঙে দেবে। আবার আবার 3 মাস পরে আবার নতুন হয়ে যাবে আরেকজন। চলবে কতদিন এটা গ্যারান্টি তো নেই। গ্যারান্টির কথা এখন শেষ। या हमारा गारंटी है ऐसा रहेगा, चला गया। अब बार उनकी बात नहीं होगा, अब की बार जनता की बात होगा। आपका भाषण गलत करें, जनता की मन की बात होगा। जनता उनके बुझे दिए। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, জুমলার নাম এক্সিট পোল, আসলে সেটা না, কিন্তু জুমলার নাম মোদি এক্সিট পোল। আপনাকে একটি কথা বলছি, মনে কিছু খারাপ পাবেন না। আপনারা মিডিয়ায় তো এইগুলো দেখিয়েছিলেন 350, 360, 402। আপনি যদি সেখানে একটু লিখতেন আমাদের মিডিয়ার জুমলা, তাহলে খুশি হতাম। আমি কিন্তু কেন বলছি, আমরা কিন্তু জানতে পেরেছিলাম আপনাদের মাধ্যমে 360, 380, 400। তাহলে জুমলা তো এখনো মিডিয়াকেও আমি ধরে নিতে পারি, মিডিয়া জুমলা। আপনি কেন রাজনৈতিক জুমলা একদিন বলছেন? মিডিয়াকে বলুন, মিডিয়া তো দেখিয়েছিল। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বিশাগর থেকে বলছি। হ্যাঁ বলুন। জুমলার নাম এক্সিট পোল। অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে এক্সিট পোল দিল, সেটার উপরে আপনারা আজকের প্রসঙ্গ নিলেন। এক্সিট পোল তো রেজাল্ট যা আসলো, তো এটা জুমলাই প্রায়। আর জুমলা কথাটা আমরা শুনলাম আমাদের দেশের যখন এই বর্তমান সরকার, তাদের আমলেই আমরা এই জুমলা কথাটার উৎপত্তি ত্রিপুরা বা সারা ভারতবর্ষে। তো আপনাদের স্ক্রিনে, মানে আপনাদের চ্যানেলের স্ক্রিনে যা দেখতে পাচ্ছি, যে এত নাচানাচি, পারাপারি, এত আনন্দ উল্লাস, যদি আজকে ত্রিপুরাতে প্রকৃত গণতন্ত্রের ভোট হতো, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নিতাম যে হ্যাঁ, এটা সত্যি একটা আনন্দ উল্লাস করার মতো। কিন্তু আমি একজন ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরার ভোটার। আমাদের মতো অনেক, আমি তো ভোট দিতে পারিনি, আর এমন অনেক মানুষ তার গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমার আশা, যেটা আমি যেহেতু পারি নাই। তো এমন কোন ত্রিপুরার মধ্যে বুথ নেই যেখানে ছাপ্পা রিগিং হয়নি। আর এই ত্রিপুরার মধ্যে, দেশের কথা আমি জানি না, আমার ত্রিপুরার কথা বলছি, যা খবর যা পত্রপত্রিকায় দেখলাম। তো এই রিগিং বা ছাপ্পা ভোটেরই এত লাফালাফি। প্রকৃত ভোট যদি হতো, তাহলে যদি প্রকৃতভাবে বিজেপি পাস করতো, তাহলে আমরাও যেতাম, সবাই আনন্দ করতাম। এটাই কথা। নমস্কার দাদা, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমরা দিনভর আপনাদের কাছে যেসব তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি তাতে কিন্তু জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলো এখনো নিজের মতন করে যে ফলাফল ঘোষণা করে দেশবাসীর কাছে একেবারে সার্বিকভাবে বার্তা দেওয়া সেদিক থেকে সম্ভব হয়নি, এবং একটা রাজনৈতিক খেলা যে চলছে সেটা কিন্তু কোনো কোনো দল নেতৃত্ব সেটা স্বীকার করছেন। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন। জুমলার এক্সিট পোল অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। এক্সিট পোল যেটা প্রেডিকশন করেছিল কাছাকাছি না গেলেও মোটামুটি একটা যেটা জি নিউজ করেছিল এআই এক্সিট পোল এটা কাছাকাছি গিয়েছে। তো এক্সিট পোলটা বড় কথা নয়, কথা হলো রেজাল্ট কি হয়েছে, ঠিক না? ত্রিপুরাতে যেটা হয়েছে দুটা লোকসভা সিটে কি ভোটিং হয়েছে না হয়েছে এইসব জিনিস নিয়ে আগে অনেক ডিসকাস হয়েছে, এগুলো এখন ডিসকাসের বিষয় না ত্রিপুরাতে যেটা ইলেকশন হয়েছে। কারণ আপনার লক্ষ্য করুন নর্থ ইস্টে আসাম ত্রিপুরা আর আমি নর্থ ইস্টের কথা বলছি, আসাম ত্রিপুরা আর অরুণাচল ছাড়া বাকি স্টেট গুলোতে কিন্তু নন এনডিএ অ্যালায়েন্স জিতেছে, ঠিক আছে না? ভোট পায়নি ছোট রাজ্যগুলোতে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টেটেই কিন্তু বিজেপি গভর্নমেন্ট, নর্থ ইস্টের কথা বলছি। আর ওভারঅল ইন্ডিয়াতে রেজাল্টটা কিরকম হয়েছে সবটাই দেখেছে। কিন্তু এখন যে জিনিসটা সবচেয়ে বড় প্রশ্ন, প্রধানমন্ত্রী কে হবে? ডেফিনেটলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, তাতে কোনো ডাউট নেই। কিন্তু এখন একটা জিনিস সেখানে ক্লিয়ার, তিনি এখন আর একা ডিসিশন নিতে পারবেন না। হি ইজ নট এ সিঙ্গেল ডিসিশন মেকার। ওকে এখন অ্যালায়েন্স, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ বাবুর কথা মতোই সরকারটা চালাতে হবে, যদি সরকারটাকে টিকিয়ে রাখতে হবে। তো এই জন্য অতিরিক্ত উল্লাসিত হওয়ার কারণে কিছু নেই। 2014 পর 10 বছর একটা সিঙ্গেল পার্টির সরকার ছিল, এখন আর সিঙ্গেল লার্জেস্ট পার্টির সরকার নেই, এখন একটা অ্যালায়েন্স সরকার, যাকে অ্যালায়েন্সের উপর নির্ভর করে যে কোনো ডিসিশন নিতে হবে। তো নীতিশ বাবুর আর চন্দ্রবাবু নাইডুর হিস্টোরি দেখলে ওরা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল। ওরা ওদের নিজের সুবিধার্থে স্থান পরিবর্তন করে। এখন হয়তো নিজের সুবিধার্থে এনডিএ কে সমর্থন করবে, কিন্তু দেখা যাবে যে 3 বছর পরে নিজের সুবিধার্থে সমর্থন উঠেও নিবে। তো এই জন্য যে গভর্নমেন্টটা হবে ওটা খুবই আনস্টেবল গভর্নমেন্ট হবে। তো এটা দেশের জন্য ভালো না, এটা ঠিক দেশের জন্য ভালো না। যেমন একটা পার্টি দেশের জন্য ভালো নয়, কারণ একটা আনপ্রেডিক্টেবল গভর্নমেন্ট থাকলে উন্নয়নের কাজগুলো হয় না। তো এই কথাটা মানে এই নয় যে বিজেপি আসবে, বিজেপি যে ডিসিশন নেবে এটাই হবে। তো জনগণ যে একটা ধর্মীয় কারণে ভোটিং করতে, এবার এই ভোটিংটা হয়নি। কেন হয়নি? রাম মন্দির যে কেন্দ্রে রাম মন্দির হয়েছে অযোধ্যা, এই কেন্দ্রে কিন্তু বিজেপি হেরে গেছে। আর ইউপিতে কিরকম রেজাল্ট হয়েছে সবাই দেখেছে, আপনারাও দেখেছেন যে এখন আর ধর্মের রাজনীতি কেউ করে না। হয়তো ইন্ডিয়া অ্যালায়েন্সটা নীতিশবাবুকে ধরে রাখতে পারেনি, লাস্ট মুহূর্তে নীতিশবাবু ইন্ডিয়া অ্যালায়েন্সটা ছেড়ে চলে গেছে, এই জন্য রেজাল্টটা এরকম হয়েছে। যদি নীতিশবাবু থাকতেন তাহলে রেজাল্টটা অন্যরকম হতো। এটাই বলেছিল। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম এক্সিট পোল জুমলা এক্সিট পোল। আসলে এই জুমলা কথাটা আমার মনে হয় অনেকেই জানেন না, অনেকেই জানেন। ত্রিপুরার যে জুমলা কথাটা এসেছে বিজেপি গভর্নমেন্ট আসার পরে বিজেপির এক মন্ত্রী, মাননীয় মন্ত্রী বলেছিলেন কিছু জুমলা কথা বলতে হয়, তার মানে মিথ্যা কথা বললে মিথ্যা কথাটাকে বলা হয় জুমলা। তো উনি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন এই দেবো এই দেবো, কিন্তু আসলে এইগুলি দেওয়া হলো না। তারপর প্রশ্ন করা হলো কেন আপনি বলেছেন, কেন দেননি? তখন বলছে এইসব জুমলা কথা বলতে হয়। এই তখন থেকে জুমলা কথা, তাহলে বোঝা গেল যে মিথ্যা কথার অপর নাম হয় জুমলা। তাহলে এই জুমলা কিন্তু এই সরকার আইসির পর থেকেই বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় এভাবে জুমলা কথা দিয়ে মানুষকে বোঝানোর পরে মানুষ তাদের হাতে পা পেলে এই সরকারটা 10 বছর পরিচালনা করলেন মোদী গভর্নমেন্ট। আর ত্রিপুরাতে 6 বছর চলতে আসবে। মোদী গভর্নমেন্ট এই 10 বছরে কি ধরনের জুমলা করেছেন তার প্রমাণ হলো উনি কিন্তু এককভাবে সরকার গঠন করতে পারলেন না। এখনো কিন্তু ওনার
সম্পূর্ণ ডিক্লার হয়নি। এখানে কোনো কোনো টিভিতে দেখাচ্ছে 70, 80, 90, 95 এরকম মতো। তাহলে কত 15, 20, 25 মতো মাত্র ডিফারেন্স সিট। কিন্তু দেখা গেল যে উনি বলেছেন 400 পাবেন। 400 তো যে কথাটা বলেছেন জুমলা কথা বলেছেন। আর কতগুলি মিডিয়া ছিল আপনাদের, আমার মনে হয় তাদের দোষ নেই, ওরাও তো পেট বাঁচতে তো টাকা পয়সা খেয়ে এইসব কথা বলেছেন। কারণ মোদী গভর্নমেন্ট কিন্তু যেখানে যে কাজটা করতো এই 10 বছরে টাকা দিয়েই করাইতো। উনি দেশ বিদেশ ঘুরতেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করতেন। উনি বলছেন দেশ বিদেশ ঘুরে ভারতবর্ষকে আমরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব, যাতে ঝগড়া না লাগে, বন্ধুত্বের মতো থাকে। দেখা গেল যে উনি আরো বিভিন্ন জায়গাটা বিভিন্ন সময় যেমন মুসলিমদের সঙ্গে তো এক ধরনের জাতিগত হিংসা বিদ্বেষই তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তাইনের সামনে দেখায় না, কিন্তু পেছনে কোনো কোনো দেশ ওনাকে তিরস্কারও করেছে, এতটুকু শুনেছি। যাক, উনি বলতেন একরকম আর কাজ করতেন আরেক রকম। এগুলি জুমলা। দেশ বিদেশ ঘুরে আমাদের ট্যাক্সের টাকার পয়সা দুনিয়া সব খরচ করতেন, কিন্তু আমাদের কিন্তু কিন্তু কাজ করতেন না। আমাদের উপকারদের জনসাধারণের যে উপকার থাকতো, যে কিছু পাওয়া দেওয়া, কিছুই করতেন না। দেখা গেল যে কর্মসংস্থান ছিল না, এই কৃষকদের তো কোনো কর্মসংস্থানও নাই, আর এমনিতে বেকাররা কোনো কর্মসংস্থান নাই। এছাড়া কর্মচারীদের নতুন করে নিয়োগ করে না, সব প্রাইভেটাইজেশনের দিকে চালাইলেন। কিন্তু দেশের যত টাকা পয়সা ট্যাক্স ছিল সবগুলি কিন্তু দেশ বিদেশ ঘুরা এই টাকা পয়সা নষ্ট করলেন এবং খরচা করলেন। টাকা পাল্টাইলেন, টাকা পাল্টাইও এই কত কিছু বললেন, বিদেশের টাকা না মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে দিব। সেগুলি তো জুমলা কথাই ছিল। কাউকে কি দিয়েছেন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে? কিন্তু বছর 2 কোটি চাকরি দিব, তাও দেন। বেকাররা হতাশ হলো, সমস্ত জনসাধারণ ভারতবর্ষের হতাশ হয়ে আসতো। এই হতাশের কারণে ওনার প্রতি এমন খুব হইতে দেশের মানুষ এবার ভোট কিন্তু ওনাকে দেন নাই। উত্তরপ্রদেশ তো যেই একটা রাজ্য দিয়ে উনি প্রধানমন্ত্রী হইলেন, উনি তো প্রথম দিক দিয়ে দেখছিলাম উনি পাচ্ছেই হয়েছেন। উনি গতবার থেকে 60-65 ভোট কম পেয়েছেন এবং উনি প্রথম পাচ্ছে ছিলেন। আচ্ছা, উত্তরপ্রদেশ থেকে তো মানে অর্ধেকের বেশি 50-এর কাছাকাছি সিট তো উনি ওনার রাজ্যের মুখ্যমন্ত্রী যে যোগী আদিত্যনাথ, ওদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে দিব। মুখ্যমন্ত্রী থাকার তো আর অধিকার নাই, সমস্ত সিট মানে বিরোধীদের হাতে চলে আসতো। তাইলে এখন কি সামনের দিকে এই জুমলা কথা বলার কি পরিণতি বল, আমার মনে হয় এই বিজেপি গভর্নমেন্ট বুঝে গেছেন। এবার সামনের দিকে দেখা যাইব আর কতদিন জুমলা কথা বলতে পারেন। আমার মনে হয় এই জুমলা কথা বললে আর বেশি দিন এ দেশে থাকা যাবে না, বাঁচা যাবে না। এবার থেকে জুমলা কথা বন্ধ হবে, এদিকে বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আর একটা কথা হলো, বাকি কি এত উল্লাস করার কোনো কারণ নাই। কারণ যে জায়গাটা আছে উল্লাস করার কোনো কারণই নেই। বিজেপি যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, দেখবেন। এই একটা কথা বললাম। কারণ বিরোধীরা চাইবে, তারাও তো কম না, তারাও প্রচুর আছে এমপি এখন। 20-30 যদি এদিক সেদিক করে, তারা তো চেষ্টা চালাই যাইব। তো চালাই গেলে তাহলে বিজেপি ফুরুত হয়ে যাইব। কাজেই এত উল্লাসের কোনো কিছু নাই। মানুষের বিরোধী দলের এখনো আশা আছে সরকার গঠন, এটা বলতে পারি। নমস্কার দাদা, এই কথাটাই বাকি ছিল বলার। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। জুমরার নাম এক্সিট পোল। টিভির সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। ত্রিপুরা রাজ্যে যে তিনটা ফলাফল হলো, এটা তো আমরা প্রথম দিকেই বলে দিয়েছি তারা 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 পক্ষে যাবে। তো তারা যে আনন্দটা করছে, আগামীকাল যদি সত্যিকারের মিটিংটা হয় আর মিটিং এ যদি সিদ্ধান্ত হয়ে যায় যে চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী যদি হয়ে যায়, তাহলে তো বিজেপি আর ক্ষমতায় থাকছে না, এই আনন্দটা তো আর থাকবে না। এই আনন্দ তো আনন্দ না, এই আনন্দ তো ছাপ্পা ফুটের আনন্দ। তো এই ছাপ্পা ফুটের আনন্দ দেখিয়ে কি লাভ হবে? এটা দেখা না দেখা সমান। এবং প্রধানমন্ত্রী 19-এ যত লক্ষ ফুটে জিতেছিল, এবার তো তার কাছেও যেতে পারেনি একটা প্রধানমন্ত্রী। তো এই মুখ দেখে তো আর ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এই জুমলা 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে, তারপরে হলো কাশ্মীরের সেনা মারা, এরপরে ত্রিপুরাতে মিস করে 50,000 চাকরি, এই করে তো এসছে তারা। আর এবার এসছে ক্ষমতাকে ধরে, সামনেতে কাকে ধরে আসবে? আজকে কেউই থাকবে না, খুব করুণ অবস্থায় আছে। আগামী দিনে এই আনন্দ সেই আনন্দ থাকবে না। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আপাতত এক্সিট পোল নিয়ে যখন চর্চা হলো দেশব্যাপী, তার পাশাপাশি কিন্তু কয়েকটি কথা বলা যায়। আপকি পার 400 পার হলো না, 300 পার এখনো পর্যন্ত নিশ্চিত করলো না ভারতের নির্বাচন কমিশন। তবে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হচ্ছেন, সেই দাবি করেছে বিজেপি শিবির। সেই দাবি বিজেপির রাজ্য হোক কেন্দ্রীয় নেতৃত্ব হোক তাদের মতন করে ঘোষণা করেছে। রাজ্য থেকে যারা কথা বলছেন, নেতৃত্ব প্রার্থী থেকে শুরু করে, তারা সেই দাবি করেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম জুমলার নাম এক্সিট পোল। আসলে সত্যি ওই যে গদি মিডিয়া বলতো, সেটা আজকের দিনে প্রমাণ হলো। যাক, গদি মিডিয়া এক্সিট পোল দিয়েছে, তো আজকে এক্সিট পোলের কোনো চিহ্ন নেই, এটা আমরা প্রত্যক্ষ করলাম। ঘটনা হলো কি? ঘটনা হলো যে 240, 39, 40 এরকম একটা ফিগার। ইসবার 370 পার একা বিজেপি, আর এনডিএ জোট ইসবার 400 পার। তো এই যে ওইটার একটা বড় জুমলা ঘটনা দেখছি আমরা। কি করব? যে এনডিএ থেকে কে আছে? পল্টুরাম আছে, নীতিশ কুমার, টিডিপি আছে, চন্দ্রবাবু, খুব সম্ভবত চন্দ্রবাবু। ওদের টোটাল ফিগারটা কত? 31। আগের মতো দাদাগিরি করতে পারবে মোদী সাহেব? বন্ধ হয়ে গেছে ওনার দাদাগিরি। শুনছি, বক্তব্যটা শুনছি পুরোটাই, উনি যে বক্তব্য রাখছিলেন সবকা সাথ সবকা বিকাশ, এতদিন পরে আবার এই নির্বাচনী প্রচারে শুনলাম না একবারের জন্য, আজকে শুনলাম। এখন টান পড়েছে গদিতে। তো ওই কথাটাই বারবার মনে পড়ছে আর কি, যে ইসবার 400 পার আর 370 একা।
সেদিক থেকে বোধহয় হয় আগামী কয়েক ঘন্টা চর্চা চলবে। আমরা নিয়মিত আপনাদের সঙ্গে থাকছি, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কথা শুনবো। এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের মন থেকে কথা বলা, এবং অবশ্যই এই সময়ের মধ্যে কয়েকটি বিষয় যেমন আমরা তুলে ধরার চেষ্টা করি, আপনারাও আপনাদের মতন করে ব্যাখ্যা দেন। নমস্কার, কে বলছেন? আমি 1854 বিধানসভা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকে তো যে বিজেপি জয় জয়কার হয়েছে। হ্যালো হ্যাঁ বলুন, স্যার, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, প্রত্যেকে শুনছেন? হ্যাঁ, বলছি আপনি বিজেপির যে জয়কার আজকে যে জয় হয়েছে বিজেপি, 15 বছর লাগাতারে কোন গভর্নমেন্ট আসেনি, জওয়াহরলাল নেহরু পার্টি। আজ প্রথম বিজেপি এসেছে, আবার 15 বছর। কিন্তু 28টা দল একসাথে হয়েছে ফাইটিং মোদিজির সাথে করার জন্য, কিন্তু মোদিজিকে আটকাতে পারেনি। দেশবাসী আবার যে মোদিজিকে, তো মানুষ আমি বলছি কি জন্য হয়, এই উত্তরপ্রদেশ রাম মন্দির করেছে বিজেপি, পশ্চিমবাংলা কি করেছে, সব বিজেপি করেছে। আমি চাই দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, বা আগরতলাবাসীকে, ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই যে পুনরায় যে বিজেপি সরকার গঠন করেছে, প্লাস আমাদের ত্রিপুরা রাজ্যের দুটি যে সিট ছিল বিজেপিকে উপহার দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের সূর্যনগরবাসীকে যে বিধানসভা যে ছিল, এখানকার যে বিজেপি বিপ্লব দেবকে অসংখ্য যে ভোট দিয়েছে, তার জন্য আমি সূর্যনগর বিধানসভার বাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই আপনাদের কথা নিয়মিত শুনবো, আপনারা নিয়মিত কথা বলবেন। কোন দিকে দেশ, আগামী রাজনীতি কোন দিকে, সমীকরণ, অঙ্ক, রসায়ন কোন দিকে, আপনারা হিসাব করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।